মারা যাওয়ার পর থেকে তেকে এইভাবে কেউ জড়িয়ে ধরে ভালোবাসা দেয়নি। তে তাই চুপ করে জিন বেগমের এই ভালোবাসা অনুভব করছে। তে মনে মনে ভাবছে, মারা কি সবসময় এমনই হয়? তাহলে আমার সৎমা এমন কেন? উনি কি আমাকে একটু ভালোবাসতে পারতো না? যাই হোক, জিন বেগম বলল, তেমা শোন, এখন তুই আর আমি একসাথে নাস্তা করব, তারপর দুজন মিলে একসাথে গল্প করব। তে জিন বেগমের এত ভালো ব্যবহার দেখে হ্যাঁ বোধক উত্তর দিল। আর জিন বেগম ন্যান্সিকে ডেকে বলল, ন্যান্সি যা, আমার মেয়ের জন্য আর আমার জন্য নাস্তা নিয়ে আয় এখানে। তে সাথে ন্যান্সির পরিচয় করিয়ে দিল জিন বেগম। তে তাকিয়ে দেখলো কিছুক্ষণ আগে যে মেয়েটাকে লোকটি বকা দিল সেই মেয়েটি। ন্যান্সি খুব ভালো একটি মেয়ে। এবার তে ন্যান্সির সাথে হাসি মুখে একটু কথা বলল। ন্যান্সি গিয়ে খাবার নিয়ে আসলো। জিন বেগম আর তে হাসাহাসি করে নাস্তা করছে। তের মনে হচ্ছে ও ওর নিজের মায়ের সাথে আছে, কারণ ও যখন থেকে বুঝতে শিখেছে ওর কপালে কষ্ট ছাড়া আর কিছুই পায়নি ও, তাই এখন ওর খুব ভালো লাগছে। জিন বেগম বলল, তে মা শোন, তোকে কিছু কথা বলি। তে হেসে বলল, হ্যাঁ বলুন। জিন বেগম বলল, ওই যে সকালের ছেলেটার কথা মনে আছে? ওই যে তোর জন্য অস্থির হয়ে গেল, ন্যান্সিকে বকা দিল, সেটা আমার ছেলে জিয়ন জাংকুক। জিন বেগম তেকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বুঝিয়ে বলল। তেকে কোথায় দেখেছে, তের সৎ মায়ের বিষয়ে, তের পড়ালেখা, তের কাজ করা, তের সব কিছু, জাংকুকের ভালোবাসার কথা, জাংকুক ওকে কতটা পছন্দ করে সবকিছু বলেছে। তে মনে মনে ভাবছে, একটা মানুষ একটা মানুষকে কিভাবে এতটা ভালোবাসতে পারে। তে কান্না করতে করতে বলল, কিন্তু মা, আমার তো একটা জীবনে খুব বড় দাগ আছে, সেটা হচ্ছে আমি একজন ডিভোর্সি। জিন বেগম বলল, চুপ কর, তোর জীবনে কোনো দাগ নেই, এখন থেকে তোর একটাই পরিচয়, আর সেটা হলো তুই জিয়ন বাড়ির বউ, জিয়ন জাংকুকের বউ। এটা ছাড়া তোর অন্য কোনো পরিচয় নেই, এটা মাথায় রাখবি। এই কথা শুনে তে খুব খুশি হলো। তে মনে মনে ভাবছে, এতদিনে আল্লাহ বোধহয় তের দিকে মুখ তুলে চেয়েছে। দ্বিধা, সংকোচ, ভয়, ভালোবাসার অনুভূতি সব কিছু এসে তের মনে একসাথে করা নাড়ছে। তে কী করবে বুঝতে পারছে না। এবার জিন বেগম চলে গেল সেখান থেকে। তে গোসল করতে গেল। গোসল সেরে তে বাইরে বের হলো। জিন বেগম ও সব জামাকাপড় রুমে গুছিয়ে দিয়ে গেছে আলমারিতে। তে চুল মুছতে মুছতে বাইরের দিকে তাকিয়ে রইল। ওর ভাইয়ের কথা খুব মনে পড়ছে ওর। জাংকুক নিচে আর না থাকতে পেরে সোজা তের কাছে চলে এলো। তে জাংকুককে খেয়াল করেনি। তে যে ঘুরতে নিল, জাংকুকের বুকের সাথে ধাক্কা খেলো। তাকিয়ে দেখলো এটা আর কেউ না, সেই ছেলেটি যে তেকে এতটা ভালোবাসে। তে এবার সাইডে সরে যেতে নিল। জাংকুক আলতো করে তের কোমরটাকে জড়িয়ে ধরলো আর তেকে আরও কাছে নিয়ে আসলো। জাংকুক বলল, অনেক হয়েছে বাইরে ছোটাছুটি করা, এবার আমার কাছে আসো। এখন থেকে সশরীরে সব সময়, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড তুমি আমার সামনে সামনে থাকবে। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। হয়তো আমি তোমার কাছে নতুন মানুষ, কিন্তু তোমাকে যে এইভাবে ধরেছি, এটা মনে রেখো, ছাড়ার জন্য ধরিনি। এটা সবসময় এভাবেই থাকবে। আর এটা যদি কেউ ছুটানোর চেষ্টা করে বা তুমি এখান থেকে ছোটার চেষ্টা করো, তাহলে নেক্সট টাইম তুমি আর যে ছাড়ানোর চেষ্টা করবে সে সূর্য মামা আর চাঁদ মামাকে দেখতে পাবে না। কথাগুলো শেষ করে জাংকুক তের মুখে একটি ফু দিল। তের সামনের চুলগুলো উড়ে গেল। তের ভিতরে একটি ঠান্ডা ঢেউ খেলে গেল। তে মনে মনে ভাবছে, প্রথমবার একটি ছেলে ওকে এইভাবে ধরেছে, ওর বুকের ভিতর তোলপাড় হয়ে যাচ্ছে, আবার এইভাবে একটি ফু দিল। তে বুঝতে পারছে না ও কী করবে। জাংকুক তেকে এত নার্ভাস হতে দেখে বলল, তে চলো নিচে চলো। তের হাত ধরে জাংকুক নিচে নিয়ে আসলো। সবাই সোফার উপর বসে আছে। জাংকুক খেয়াল করলো তের সৎমা আর ওর বাবা বাসায় ঢোকার জন্য গার্ডের সাথে জোরাজোরি করছে। জাংকুক গার্ডকে চোখের ইশারা দিয়ে সরতে বলল। তের সৎমা আর ওর বাবা ভিতরে আসলো। তে ওর সৎমা আর ওর বাবাকে দেখে খুব ভয় পেল। জাংকুকের পিছনে লুকিয়ে পড়ল। জাংকুককে এক হাত দিয়ে খামচে ধরলো। এবার জিন বেগম জাংকুককে সামনে যেতে বলল আর তে হাতটা শক্ত করে ধরলো। তে আয়ু বেগমকে দেখে ওর আগে সব কথা মনে পড়ে গেল। ও ভাবছে ওকে হয়তো এখন এখান থেকে নিয়ে গিয়ে আবারও আগের মতন অত্যাচার শুরু করবে ওর উপরে। ও খুব ভয় পাচ্ছে। জাংকুক চোখ স্থির করে ওনাদের দিকে তাকিয়ে আছে। জাংকুক সোফার পায়ের উপর পা তুলে বসে বলল, আপনারা এখানে কি করতেছেন? এখানে তো ত্রাণ বিতরণ করা হচ্ছে না, আর জাকাতও দেওয়া হচ্ছে না, সো আপনারা এখানে কেন এসেছেন? এই কথা শুনে বেগম সাহেব ও আয়ু বেগমের মুখ অপমানে লাল হয়ে গেল। বেগম সাহেব বলল, কি, আমাদের মেয়েকে তুলে এনে আমাদের কি অপমান করা হচ্ছে? গুন্ডামি করার জায়গা পাও না? জাংকুক বলল, কি, আপনাদের মেয়ে? কোনটা আপনাদের মেয়ে? এবার আয়ু বেগম সামনে এগিয়ে গিয়ে তের হাতটা জোরে খামচে ধরল। আয়ু বেগমের নখ বড় হওয়াতে তের হাতে আঁচড় কেটে গেল। তে বলল, আহ!
জিন বেগম খুব রেগে গেল। এবার আয়ু বেগমকে একটা থাপ্পড় মারলো জিন বেগম, আর আয়ু বেগম থাপ্পড় খেয়ে নিচে তবলা খেয়ে বসে পড়ল। জিন বেগম বলল, কত বড় সাহস আমার বাড়িতে এসে আমার মেয়ের গায়ে হাত দেওয়া! সাহস তো কম না, যান বেরিয়ে যান আমার বাড়ি থেকে। বেগম সাহেব আয়ু বেগমকে এসে উঠিয়ে বলল, বেশি দিন ওকে এখানে রাখতে পারবেন না, ওকে পাতালে নিয়ে লুকিয়ে রাখলে ওকে বের করে নিয়ে আসবো, দেখি কয়দিন রাখতে পারেন। এটা বলে ওনারা এখান থেকে চলে গেল। জিন বেগম তেকে উপরে নিয়ে গেল। তে খুব ভয় পেয়েছে। জাঙ্কুক কাকে যেন ফোন করে বলল 2 দিন পর যাতে সব রেডি থাকে। 2 দিন পর জীবন বাড়ি খুব সুন্দর করে সেজে উঠছে, অনেক মানুষ কাজ করছে, বাড়িটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে। তে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখছে, এত সুন্দর করে কেন সাজানো হচ্ছে তে জানে না। তে মনে মনে ভাবছে, আমার বোধহয় এখানে থাকা ঠিক হবে না, কারণ ওনার যদি কোনো ক্ষতি করে দেয়, বা এই পরিবারের, আমি তো এই পরিবারের ভালোবাসা উপভোগ করেছি, আমি চাই না আমার জন্য ওনাদের কারো ক্ষতি হোক। আমি এখানে থাকলে ওনাদের হয়তো কোনো একটা ক্ষতি হতে পারে, তাই আমার এখানে থাকা উচিত না, মনে মনে ভাবছিল তে। আর এই 2 দিন জাঙ্কুকের সামনেও তে যায়নি অত একটা, কারণ ওর খুব লজ্জা লাগছিল ওর মা আর বাবা যে কাণ্ডটা করলো ওদের বাসায় এসে। আর জাঙ্কুকের থেকে এই 2 দিন অত একটা দেখা দেয়নি, কারণ জাঙ্কুক ভেবেছিল তে এখন খুবই নার্ভাস, ওকে রিকভার করার জন্য 2 দিন সময় দেওয়া উচিত। এখন তে আর 7-5 কিছু ভাবলো না, ও সোজা বাসা থেকে বেরিয়ে গেল এক কাপড়ে। ওর উদ্দেশ্য হলো ও রেল স্টেশনে যাবে। জিন বেগম জিমিনকে পাঠালো তের রুমে থেকে সন্ধ্যার জন্য রেডি করাতে। জিমিনও তের সাথে রেডি হবে আর ও কিছু প্ল্যান করবে, কিন্তু জিমিন রুমে এসে তেকে খুঁজে পেল না। তে কোথাও নেই। কে জানতো তে এই বুদ্ধি করেছে? এবার জিমিন আধা ঘন্টা ধরে বসে আছে তের রুমে, কিন্তু তের কোনো হদিশ নেই। এবার জিমিন চিন্তিত চোখে জিন বেগমকে সব কিছু জানালো। জিন বেগম পুরো বাড়ি তন্ন করে খুঁজলো, কিন্তু তেকে কোথাও পেল না। এবার জিন বেগম আরিম সাহেবকে জানালো। আরিম সাহেব ভাবলো জাঙ্কুককে জানানোর আগে উনি নিজে একবার চেষ্টা করে দেখুক। উনিও পুরো বাড়ি তন্ন করে খুঁজলো, কিন্তু তের হদিশ কোথাও পাওয়া গেল না। তে পুরো উধাও। এবার সবাই মুখ গোমরা করে বসে আছে। জাঙ্কুক এসে বলল, কি হয়েছে তোমাদের, এমন করে আছো কেন? কিছু কি হয়েছে? তোমাদেরকে চিন্তিত লাগছে? এবার কেউ কিছু বলছে না। জিমিন ভয়ে ভয়ে বলল, ভাইয়া, ভাবিকে না কোথাও খুঁজে পাচ্ছি না। জাঙ্কুক বলল, কি খুঁজে পাচ্ছি না মানে কি? জিমিন বলল, হ্যাঁ ভাইয়া, ভাবিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ভাবি বাসায় নেই। জাঙ্কুক বলল, কি বলতেছিস? জিমিন বলল, হ্যাঁ ভাইয়া, বাবা মা আমি 1 ঘন্টা যাবৎ খুঁজতেছি, কিন্তু ভাবিকে কোথাও পেলাম না। জাঙ্কুক বলল, কি বলতেছিস? 1 ঘন্টা যাবৎ তোরা খুঁজতেছিস আর আমাকে এখন বলছিস? মানে বুঝলাম না, আমাকে এখন বলতেছিস? জাঙ্কুক খুব রেগে গেল। জিন বেগম বলল, জাঙ্কুক শান্ত হ, এখন রেগে গেলে লাভ নেই, ওকে আগে খুঁজে বের করতে হবে মেয়েটা কোথায় গেল। জাঙ্কুক ওর মাকে বলল, মা, কেউ যদি ওকে নিয়ে যায় আমি তাকে খুন করে ফেলবো, আর যদি ও নিজের ইচ্ছায় চলে যায় তাহলে আমি ওকে কী করবো আমি নিজেও জানি না, আমার কিন্তু খুব রাগ হচ্ছে। বলেই জাঙ্কুক উপরে তের রুমে চলে গেল। জিন বেগম জানে তার ছেলে রেগে গেলে কতটা হিংস্র হয়ে ওঠে। জাঙ্কুক তের রুমে গিয়ে সোফায় লাথি দিয়ে জাঙ্কুক বলল, ইডিয়েট একটা। গার্ডকে ফোন করে বলল, তাড়াতাড়ি 2 ঘন্টা আগের সকল ফুটেজ আমি দেখতে চাই। গার্ড তাড়াতাড়ি সকল ফুটেজ নিয়ে ল্যাপটপ নিয়ে চলে এলো জাঙ্কুকের কাছে। জাঙ্কুক ফুটেজ চেক করতে লাগলো। জাঙ্কুক খেয়াল করলো একটা মেয়ে মাথায় ঘুমটা দিয়ে কাজের মেয়েদের সাথে একটা হাড়ি নিয়ে বেরিয়ে গেল। হঠাৎ মেয়েটির মাথা থেকে ওড়না সরে যাওয়াতে জাঙ্কুক খেয়াল করলো এটা আর কেউ না, এটা উঠতে। জাঙ্কুক ওর ম্যানেজারকে ফোন করে বলল, এই মুহূর্ত থেকে সব কিছু বন্ধ চাই, কোনো গাড়ি চলবে না, কোনো ট্রেন চলবে না, কোনো যানবাহন চলবে না। যদি অফ করতে না পারো তাহলে সবাইকে টাকা দাও, টাকা দিয়ে হলেও সব কিছু বন্ধ রাখো। আর তোমাকে একটা ছবি দিচ্ছি, এই মেয়েটাকে 20 মিনিটের মাথায় খুঁজে বের করো, 1 সেকেন্ডও যাতে বেশি না হয়। জাঙ্কুক তের রুমে বসে মনে মনে ভাবছে, তে তুমি যে কাজটা করেছো একদম ঠিক করোনি, এই জন্য তুমি পস্তাবে। তুমি জাঙ্কুকের ভয়ঙ্কর রূপটা এখন পর্যন্ত দেখোনি, ওয়েট করো আমার ভয়ঙ্কর রূপ দেখার জন্য। জাঙ্কুক ফোন আসার অপেক্ষায় আছে। 15 মিনিট পর ফোন আসলো। জাঙ্কুক ফোন রিসিভ করে বলল, এনি নিউজ? কিছুক্ষণ পর বলল, ওকে, জাস্ট 5 মিনিট ওয়েট করো, আমি আসছি। জাঙ্কুক নিচে নেমে গেল আর গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। ওর মাকে বলে গেছে আজকের পার্টি ক্যান্সেল করে দিতে, আজকের পার্টি অন্য একদিন হবে। আরিম সাহেব জাঙ্কুককে জিজ্ঞাসা করলো, জাঙ্কুক তুই কোথায় যাচ্ছিস? জাঙ্কুক বলল, পাখিকে খাঁচায় বন্দি করতে যাচ্ছি। এটা বলে জাঙ্কুক ওর গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এইদিকে আমাদের তে রেল স্টেশনে বসে আছে।
টিকিট কাটা নাকি বন্ধ হয়ে গেছে। তে মনে মনে বলল, হঠাৎ এমন কি হয়েছে, কেন টিকিট কাটা বন্ধ করে দিল। যাই হোক, তের সামনে একটি বাস এসে দাঁড়ালো। তে ভাবলো, টিকিট যেহেতু কাটা বন্ধ করে দিয়েছে, তাহলে এই বাসটাতেই উঠে পড়ি। তে বাসে উঠতে নিল। হঠাৎ পিছন থেকে কেউ তেকে হ্যাঁচকা টান দিয়ে গালে সজোরে একটি থাপ্পড় মারলো। তে ছিটকে গিয়ে মাটিতে পড়লো। তে তাকিয়ে দেখলো, এটা আর কেউ না, জাংকুক। জাংকুকের ম্যানেজার জাংকুককে খবর দিয়েছে তে এখানে আছে। জাংকুক তেকে টানতে টানতে গাড়িতে নিয়ে ধাক্কা দিয়ে বসালো আর সিট বেল্ট বেঁধে দিল। আশেপাশে সব লোক তাকিয়ে আছে ওদের দিকে। জাংকুকও গাড়িতে উঠে গেল। জাংকুক খুব জোরে ড্রাইভ করছে। তে ভয়ে কিছু বলতে পারছে না। জাংকুকের চুল উস্কো খুস্কো হয়ে আছে। তাকে দেখে বিধ্বস্ত মনে হচ্ছে। চোখগুলো লাল, গালের চোয়াল শক্ত হয়ে আছে। খুব রেগে গেছে জাংকুক। তে ভয়ে কিছু বলতেও পারছে না, শুধু হাত দিয়ে চোখের পানি মুছেই যাচ্ছে। 1 ঘন্টা ড্রাইভ করার পর জাংকুক একটি ফার্ম হাউসের সামনে এসে পৌঁছালো। গাড়ি থামিয়ে তেকে টানতে টানতে গাড়ি থেকে বের করে নিয়ে গেল। বাড়ির ভিতরে নিয়ে তেকে একটি রুমের ভিতর ধাক্কা মেরে ফেলে দিল জাংকুক মেঝেতে। তে মেঝেতে পড়ার পর হাতের কবজিতে ব্যথা পেয়েছে, কিন্তু তে একটি টু শব্দও করল না, কারণ জাংকুকের এই ভয়ঙ্কর রূপের সাথে তে পরিচিত নয়। তের খুব ভয় করছে। জাংকুক বলল, খুব শখ তোর না আমার কাছ থেকে পালিয়ে বেড়ানোর, খুব শখ উদারতা দেখানোর। আমি ওই দিন তোকে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো অমান্য করার খুব শখ তোর, তাই না? আমার থেকে দূরে যেতে চাস, তুই আমার থেকে পালাতে চাস, তাই না? তোর সব শখ আমি খোঁচাচ্ছি। তুই আমার মাথা গরম করে দিয়েছিস। তোকে আমি কি করবো আমি নিজেও জানি না। রেগে এই কথাগুলো বলে জাংকুক সেখান থেকে দরজা বন্ধ করে চলে গেল। রুমের ভেতর তে নিঃশব্দে চোখের পানি ফেলছে। প্রায় আধা ঘন্টা হয়ে গেল, জাংকুকের কোনো খোঁজ খবর নেই। এদিকে সন্ধ্যাও নেমে এসেছে। রুমটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। তে ভয় পাচ্ছে, জাংকুক কেন এখনো আসছে না। প্রায় 1 ঘন্টা পর জাংকুক এসে দরজা খুলে দিল আর তের মাথায় ওড়না দিয়ে তেকে টানতে টানতে নিচে নিয়ে গেল। তে ভয়ে জিজ্ঞাসা করতে পারছে না ওকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। জাংকুকের চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে আছে রাগে। তে খুব ভয় পেয়ে আছে। জাংকুক তেকে টানতে টানতে নিচে নিয়ে যায়। তে দেখলো একটি মুরব্বী মানুষ বসে আছে নিচে সোফার উপর। জাংকুক তেকে এনে সোফার উপর বসিয়ে দিল আর তের পাশে ও নিজেও বসে পড়লো আর বলল, শুরু করুন। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলো। তে যখন বুঝতে পারলো এখানে বিয়ে পড়ানো হচ্ছে, তে সেখান থেকে উঠে যেতে নিল। জাংকুক তের হাত শক্ত করে ধরলো আর বলল, তে আর একটাও ফাইজলামি করবো না, এখানে চুপ করে বসো। আমার মাথা আর গরম করো না, আমি কিন্তু সব শেষ করে দেবো, খুন করে দেবো তোমাদের দুজনকে এখানে। তে চুপ করে বসে পড়লো আর কাজী সাহেব তের কাছে খাতা দিয়ে সাইন করতে বলল। তে সাইন করছে না। জাংকুক বলল, সাইন করো। তে খুব ভয় পাচ্ছে। জাংকুক কাজী সাহেবের সামনেই বলল, এত ভয় পাচ্ছ কেন? এখানেই কি সব ভয় শেষ করে দেবে? বাসের রাতের জন্য কিছু বাঁচিয়ে রাখবে না? তে বলল, আমি আপনাকে বিয়ে করবো না, আমি এখানে সাইন করবো না। জাংকুক বলল, দেখো তে, আমার মেজাজ গরম করো না, আমি কিন্তু এই লোকটাকে এখন খুন করে দেবো। তে আর কি করবে, অনেক কষ্টে তে সাইন করে দিল। তারপর জাংকুকও সাইন করলো। এইদিকে কাজী সাহেবও খুব ভয় পেয়ে গিয়েছিল, কারণ তাকে হুমকি দিয়ে বিয়ে পড়ানোর জন্য এখানে জোর করে আনা হয়েছে। জাংকুক বলল, নিচে আমার গার্ড আছে, ওর কাছ থেকে টাকা নিয়ে নেবেন, আপনি এখন এখান থেকে যেতে পারেন। কাজী সাহেব তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। জাংকুক থেকে টানতে টানতে আবারও রুমে নিয়ে আসলো। 2 দিন আগে জাংকুক ওর বাবার সাথে বসে প্ল্যান করছিল আজকের পার্টিতে তেকে সবার সামনে বিয়ের জন্য প্রপোজ করবে। এর আগেই তে সব কিছু বন্ডল করে দিল। জাংকুক বাসায় জানিয়ে দিয়েছে ও আজকে কি করতে চাচ্ছে। এইদিকে তে মনে মনে ভাবছে, এখন তো ওরা দুজন লিগেলি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। জাংকুক যা বলবে তেকে তাই করতে হবে। জাংকুক তেকে ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে দিল আর নিজের শার্টের বোতাম খুলতে খুলতে তের দিকে এগিয়ে আসতে লাগলো। জাংকুককে এভাবে এগিয়ে আসতে দেখে তে বিছানা থেকে উঠে যেতে নিল। জাংকুক তের পা টান দিয়ে তের আরও কাছে চলে গেল। জাংকুকের গরম নিঃশ্বাস তের ঘাড়ে পড়ছে। জাংকুকের এই নিঃশ্বাসের দরুন তের ভিতরে সব কিছু উল্টে পাল্টে যাচ্ছে। তে বুঝতে পারছে না তে কী করবে। তে বলল, দেখুন আমার একটু সময় চাই। জাংকুক বলল, ডোন্ট সাউন্ড। সময় দিতে চেয়েছিলাম আমি, কিন্তু তুমি সেই সময়টাকে কিভাবে ব্যবহার করলে? তোমাকে বলেছিলাম আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে না। তে বলল, আমি তো আপনার ভালোর জন্যই। জাংকুক বলল, ও তাই নাকি? আমার ভালোর জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে? বাহ, যদি আমার ভালো এতটাই চাইতে তাহলে তুমি নিশ্চয়ই এটা বুঝতে পারতে তোমাকে ছাড়া আমার পুরো দুনিয়াটা উলটপালট লাগে, নিজের নিঃশ্বাসটা ভারী হয়ে আসে। তোমাকে ছাড়া আমি 1 সেকেন্ডও থাকতে পারি না, আর সেই জায়গায় তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে। হাউ ফানি, তুমি আমাকে ভালো রাখতেই চাও না। তে বলল, সরি আমার ভুল হয়ে গেছে। জাংকুক বলল, এইটুকু সরিতে তো আর আমার জ্বালা মিটবে না, আমি আমার মতো করে তোমাকে শাস্তি দেব। তে কিছু বুঝে ওঠার আগেই জাংকুক তের ঠোঁট দুটোকে নিজের দখলে নিয়ে গেল।
কিস করতে করতে এক পর্যায়ে জাঙ্কুক তের ঠোঁটে কামড় দিতে লাগলো। তের ঠোঁট মনে হচ্ছে ফেটে যাবে। তে খুব ব্যথা পাচ্ছে, কিন্তু ছাড়াতে পারছে না জাঙ্কুককে। তে চোখ দিয়ে পানি পড়ছে। জাঙ্কুক বুঝতে পারলো তে এখন অনেক ব্যথা পাচ্ছে, তাই জাঙ্কুক তের ঠোঁটে কামড় দেওয়া বন্ধ করে দিল। আর তের হাত এতক্ষণ জাঙ্কুক বিছানায় চেপে ধরেছিল সেটাও আলগা করে দিল। এবার জাঙ্কুক তের ঘাড়ে মুখ গুজে তের ঘাড়ে লাফ দিতে লাগলো। তে এরকম পরিস্থিতির সাথে কখনোই পরিচিত ছিল না। তের মনে হচ্ছে ওর পুরো পৃথিবীটা উল্টাপাল্টা হয়ে গেছে। তের ভিতরে অনেক রকম অনুভূতি করা নাড়ছে। তে বুঝতে পারছে না এরকম কেন হচ্ছে। ওর শরীরে কেমন যেন একটা ঠান্ডা শিহরণ খেলে যাচ্ছে কিছুক্ষণ পরপর। হঠাৎ শিউরে উঠে তে জাঙ্কুকের গলা খামচে ধরল। এইভাবে ধরাতে জাঙ্কুকের অনুভূতি যেন আরও 10 গুণ বেড়ে গেল। তেকে অনবরত কিস করতে লাগলো। এক পর্যায়ে তেও হার মেনে জাঙ্কুকের সাথে সম্মতি দিতে লাগলো। জাঙ্কুক নিজের ভালোবাসায় তেকে এমনভাবে আবদ্ধ করলো, দেখে মনে হচ্ছে ক্ষুধার্ত বাঘ তার শিকারকে খুঁজে পেয়েছে, হামলে পড়েছে শিকারের উপর। তে আর জাঙ্কুকের ভালোবাসা এভাবেই চলতে থাক, আর সময়টা ওদের জন্য এখানেই থেমে যাক। পরদিন সকালে রোদের আলোতে তের ঘুমটা ভেঙে গেল। তে খুব ডিস্টার্ব ফিল করছে এই রোদের আলোতে। চোখ খুলে দেখলো চারিদিকে আলোকিত হয়ে গেছে। ওর বুকের উপর কিছু একটা ভারী মনে হচ্ছে। তে তাকিয়ে দেখলো আর কেউ না, জাঙ্কুক ওর বুকের উপরে চুপটি করে ঘুমিয়ে আছে। তে মনে মনে বলল, কাল কত হিংস্র ছিল, আর এখন কি নিষ্পাপ মনে হচ্ছে। তে জাঙ্কুককে সরাতে চাইলো, কিন্তু পারল না। জাঙ্কুক খুব ভারী। খুব কষ্টে জাঙ্কুককে ওর উপর থেকে সরালো। ও বুঝতে পারলো ওর শরীরে কোনো জামাকাপড় নেই। ও তাকিয়ে দেখলো চারপাশে ওর আর জাঙ্কুকের জামাকাপড় ছিটিয়ে পড়ে আছে। তে উঠে দেখলো আলমারিতে একটি তোয়ালে ছাড়া আর কিছুই নেই। ও তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করার জন্য। ওয়াশরুমে গিয়ে দেখলো ওর ঘাড়ে কালো কালচিরি দাগ পড়ে গেছে, আর ঠোঁটটাও ফুলে গেছে। এগুলো ভাবতেই জাঙ্কুক আর ওর কাল রাতের কথা মনে পড়ে গেল। তে মুচকি হাসিয়ে দিল। তের কাছে আজকে নিজেকে পরিপূর্ণ লাগছে, শান্তি লাগছে কেন যেন অন্যরকম একটা। তে গোসল শেষ করে তোয়ালে পেঁচিয়ে বাইরে বের হয়ে আসলো। এখন মনে মনে ভাবছে, এখানে তো কিছুই নেই, ব্যাককলের মতন গোসলটা তো শেষ করে ফেললাম, এখন কি পরবো। হঠাৎ জাঙ্কুক ঘুমের ঘরে বিছানায় কিছু একটা খুঁজছে। খুঁজে না পেয়ে ধরফরিয়ে ঘুম থেকে উঠে বসলো। আর তেকে এই রূপে দেখে ওর চোখ দুটো ছানাপড়া হয়ে গেল। উঠে তের কাছে এসে ওর ঘাড়ে মুখ খুঁজে দিয়ে বলল, আহ কি শান্তি লাগছে। তে বলে উঠল, এই কি করতেছেন, সকাল হয়ে গেছে তো, আমি মাত্র গোসল করে আসলাম, দূরে থাকুন আমার কাছ থেকে। জাঙ্কুক বলল, কি দূরে থাকবো? আমার শাস্তি তো এখন পর্যন্ত শেষ হয় নাই, তো দূরে থাকার কোনো মানেই হয় না। জাঙ্কুক তেকে কোলে করে বিছানায় শুয়ে দিল, আর তের কাছে গিয়ে বলল, তে পাখি, তোমার ভিতরে এতটা শান্তি, সেটা যদি আগে জানতাম তাহলে তোমাকে কবেই খুঁজে বের করে নিজের করে নিতাম। কথাটা বলে তের তোয়ালে টান দিয়ে খুলে ফেলে দিল, আর তার সেই ভালোবাসা নামক শাস্তিতে থেকে জর্জরিত করতে লাগলো। তেও নিজেকে সঁপে দিল জাঙ্কুকের কাছে। এইদিকে জিয়ন বাড়িতে। জিমিন বলল, মা, ভাইয়া সত্যিই বিয়ে করে নিয়েছে। জিন বেগম জিমিনের মাথায় একটি টোকা দিল। জিমিন বলল, আউচ, মা এমন করতেছো কেন? জিন বেগম বলল, আরে পাগল, এটা তো আমি জানতামই, কারণ কালকে যেভাবে জাঙ্কুক বাসা থেকে বেরিয়ে গিয়েছিল, এটা যে হবে সেটা আমি নিশ্চিত ছিলাম। জিমিন বলল, হ্যাঁ মা, এটা তো হয়েছে, ঠিক হয়েছে, কিন্তু ভাবি এভাবে না গেলেও পারতো। আমার কত আশা ছিল ভাইয়ার বিয়েতে আমি ডিজাইনার দিয়ে ড্রেস ডিজাইন করে পরবো, সব কিছু জ্বলে গেল। জিন বেগম বলল, হ্যাঁ হ্যাঁ, আমার ড্রামা কুইন, হবে সব হবে, আগে ওদেরকে বাড়িতে ফিরে আসতে দে। আর শোন, তুই কি কলেজে যাবি না আজকে? জিমিন বলল, হ্যাঁ যাব। জিন বেগম বলল, ও, আমিও হসপিটাল যাব, তাহলে তুই 10 মিনিটের ভিতর রেডি হয়ে আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। জিমিন বলল, ঠিক আছে মা, তাহলে তুমি আমাকে ড্রপ করে দাও, আমি আসতেছি। তো জিমিন রেডি হওয়ার জন্য চলে গেল। জিমিন আর জিন বেগম গাড়ি নিয়ে বেরিয়ে গেল। জিমিনকে কলেজে ড্রপ করে দিয়ে জিন বেগম চলে গেল তার হসপিটালে। জিমিন যেই কলেজে ঢুকতে নিবে তখনই হঠাৎ চেঁচামেচির আওয়াজ শুনতে পেল। জিমিন তাকিয়ে দেখল একটি লোক কানে হেডফোন দিয়ে দাঁড়িয়ে আছে, আর একটি গাড়ি ব্রেক ফেল করে তার দিকে এগিয়ে যাচ্ছে। জিমিন লোকটির হাতের কবজি ধরে হ্যাচকা টান দিয়ে বলল, হোয়াট ইজ দিস ব্লুটুথ ম্যান? আর তখনই গাড়িটি এসে লোকটি দাঁড়িয়ে থাকা জায়গায় একটি পিলারের সাথে ধাক্কা খেল। লোকটি মেয়েটিকে দেখে অবাক হয়ে গেছে, এই মেয়েটি তার জীবন বাঁচিয়েছে। এদিকে জিমিন টান দেওয়াতে লোকটি গিয়ে জিমিনের বুকের উপর পড়ল। লোকটির হাত জিমিনের কোমরে, আর জিমিনের হাত লোকটির 2 বাহুতে। জিমিনকে দেখে লোকটি পুরো মুগ্ধ হয়ে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম, চুলগুলো এলোমেলো হয়ে আছে সামনের ছোট ছোট। জিমিন যে লোকটির দিকে তাকালো, ও তো পুরোই অবাক। এটা কে?
আর ও এটা কাকে বাঁচালো? এটা আর কেউ না, আমাদের সুগা। জিমিন রেখে গিয়ে বলল, নাও লিভ মি। সুগা যেন জিমিনের কথা শুনতেই পেল না। সুগা এখন ব্যস্ত জিমিনের গা থেকে আসা মিষ্টি ঘ্রাণ নিতে। এমনটা সুগার কখনোই মনে হয়নি। এই প্রথম এই অনুভূতি হচ্ছে ওর।